নির্বাচনের মুখে মলয় ঘটকের কাছ থেকে এই আইন দফতর মুখ্যমন্ত্রী কেড়ে নেওয়ার সময় আমার খটকা হয়েছিল। তারপরে যখন শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নাকি জুডিশিয়াল অফিসারদের ইনফ্লুয়েন্স করছে, তখনই আমি ধরে নিয়েছিলাম তাহলে উল্টোটাই সত্যি হবে। কখনো স্বপ্নেও ভাবিনি যে এই কাজে তারা সফল হবে। দেখুন, আমি আজকে যে খবরটা বলতে চলেছি সেটা খুব আনন্দের খবর নয়, খুবই দুঃখের খবর। আমাদের রাজ্য প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার প্রশাসনিক ক্রিয়াকলাপের একটা বড় দিক হলো যেভাবে পারো ম্যানেজ করো। অর্থাৎ অনুকূল পরিস্থিতিতে তো ম্যানেজ করাটা কোনো ব্যাপার না, কিন্তু যখন পরিস্থিতি প্রতিকূল হচ্ছে, অতএব ইউ রাইজ টু দ্য ওকেশন অ্যান্ড যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, যে করে হোক তাকে করার চেষ্টা করো। সম্ভবত মলয় ঘটক এ কাজে তার অপারদর্শিতার কথা জানিয়েছিলেন, কিংবা অন্য কিছু হয়ে থাকতে পারে। এবং তারপরে আজ জানতে পারলাম যে রাজ্যের কয়েকজন, বেশি নয় সামান্য কয়েকজন বিচারক ইতিমধ্যেই কম্প্রোমাইজড হয়ে গেছে। এখন তাদের কপালে শেষ পর্যন্ত কি জুটবে আমি বলতে পারি না। তার কারণ এই কর্মটি করেছেন যারা, তাদের কিন্তু চিহ্নিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এটা জানতে পেরেছেন এবং খুব সম্ভবত এই তথ্যগুলি তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েও দিয়েছেন। যারা এই কাজ করেছেন তাদের কাছে এটা মস্ত বড় দুঃসংবাদ। কেননা if a section, however minuscule that may be, of judiciary get compromised, then it is a very very serious matter. এই তো সেদিনই দেখলেন সুপ্রিম কোর্ট ওই এনসিআরটির কোন ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে না কোথায় করাপশন অফ জুডিশিয়ারি নিয়ে একটা চ্যাপ্টারের একটা অংশ লেখার ফলে প্রধান বিচারপতি কীরকম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। এবং তারপরে তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যেগুলো যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ বলবে ইট ইজ এ ক্লিয়ার কেস অফ জুডিশিয়াল ওভাররিচ। তিনি কি করলেন, ওই চ্যাপ্টার তো তিনি ধুয়ে মুছে সাফ করার ব্যবস্থা করলেন। যেসব পাবলিশারের কাছে বা দোকানে এই বইগুলো চলে গেছিল সেগুলো ফেরত আনার ব্যবস্থা করলেন। আর এই সিলেবাস কমিটিতে যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার হুকুম দিলেন। ক্ষুদ্র সুখে ভরে না কো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি। তার পরে অচিরেই তিনি আদেশ দিয়ে বসলেন যে এই লোকগুলো যারা এনসিআরটির সিলেবাস কমিটিতে আছে, হুইচ ইনক্লুডেড ভেরি ভেরি এমিনেন্ট পিপল, তাদের যেন কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্রীয় সরকার কোনো রকম কাজে ব্যবহার না করেন। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন বলেন তখন ব্যাপারটা অন্য গুরুত্ব পেয়ে যায়। বস্তুত সেটাই আইন হয়ে দাঁড়ায় আমাদের দেশের নিয়ম মতো।
তার বক্তব্যের সারাংশ ছিল কনস্ট্রাকটিভ সমালোচনা হতেই পারে, কিন্তু তাই বলে করাপশন ইন জুডিশিয়ারি এই ধরনের কথা বলে বাচ্চাদের মনটাকে বিষাক্ত করে দেওয়া হবে কেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে? দেখুন, সূর্যকান্ত এবং তার সহযোগী বিচারকরা তাদের পদাধিকার বলে যা খুশি বলতে পারেন, কিন্তু আম জনতার অভিজ্ঞতা হলো বিচার বিভাগের একটা অংশ অবশ্যই দুর্নীতিগ্রস্ত, এবং ক্লাস 8 বা ক্লাস 10-এর ছেলেমেয়েরা বইয়ে সেটা না পড়লেও আজকের এই ইন্টারনেটের জগতে এই খবরগুলো রাখবেন না বা রাখতে পারেন না, এটা ভাবাই বোকামি। বস্তুত এখন আর কেউ এই পাঠ্যপুস্তক পড়ে কিছু করে না, তার চেয়ে অনেক বড় মেডিজি সাজেশন পাওয়া যায় এআই করলে। সুতরাং আপনি ধমক দিয়ে এক ধরনের কি বলবো জুডিশিয়াল ডিকটেট দিয়ে একটা জিনিস বন্ধ করে দিতে পারেন, কিন্তু তার ফলে বিচার বিভাগে যে পচন ধরেছে সেই দিনের আলোর মতো সত্য কথাটা দীর্ঘদিন চেপে রাখতে পারবেনই না। এখন এইরকম একটা সময়ে যখন বিচার বিভাগের সুচিতা, স্নিগ্ধতা, দায়বদ্ধতা ইত্যাদি নিয়ে সুপ্রিম কোর্ট একটা কড়া মনোভাব নিয়েছে, তখন যদি তাদের হাতে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা চিফ জাস্টিসের অফিস থেকে পাঠানো গোপন খামে কয়েকজন বিচারকের নাম উল্লিখিত হয়, তারা কি করবেন? আমি ধরে নিচ্ছি আমি এই নিয়ে এই পর্যন্ত খবর, এরপরে ব্যাপারটা স্পেকুলেশন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও হতে পারে, আবার সাবধান করে দিয়ে ছেড়েও দেওয়া যেতেও পারে। এটা নির্ভর করবে ওই সংশ্লিষ্ট ব্যক্তির কম্প্রোমাইজ হয়েছেন কত দূর পর্যন্ত। আর আমাদের মুখ্যমন্ত্রী বেচারা বেচারা মুখ করে প্রতিটি জনসভায় বলে বেড়াচ্ছেন, দেখুন বিজেপি আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, কিন্তু আমি জানি জনতা আমার সঙ্গে আছে। এর মধ্যে কোথায় বিজেপি, কোথায় কি আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি এই যে 60 লক্ষ বকেয়া, এই কি জানো লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ম্যাপিংয়ের আওতায় না থাকা লোকেদের মধ্যে কে জেনুইন কে ফলস, এই কাজটা করার দায়িত্ব যখন সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি দিয়েছিলেন, তারা খুব আনন্দের সঙ্গে দেননি। তারা বলেছিলেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এই পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যেখানে না ইলেকশন কমিশন না রাজ্য সরকার কারুর উপর আমরা আর কোনো আস্থা রাখতে পারি। অতএব একটা
আনপ্রেসিডেন্টেড সিদ্ধান্ত নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে দায়িত্বটা নষ্ট করছি, যাতে তিনি, প্রথমে কথা ছিল ডিস্ট্রিক্ট জাজ অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারপরে এখান থেকে যখন চিঠি গেল যে মাত্র 250 জন বিচারককে দিয়ে কাজ শেষ করতে গেলে 80 দিন সময় লাগবে, তখন আরও একটু দরজা খুলে বলা হলো সিভিল সাইডের জুনিয়র বিচারকরাও এর মধ্যে আসতে পারেন। তারপরে দরজাটা আরও সম্প্রসারিত করে বলা হলো প্রতিবেশী রাজ্য যেমন ঝাড়খণ্ড এবং ওড়িশা, যেখানে বহু মানুষ বাংলা বোঝেন, তাদের সাহায্যও চাওয়া যেতে পারে। তার মানে পশ্চিমবঙ্গ থেকে 500, ওড়িশা থেকে 100, ঝাড়খণ্ড থেকে 100, সব মিলিয়ে 700 জন এই কাজটা করছেন। কোনো সন্দেহ নেই উদয়াস্ত পরিশ্রম করছেন তারা, একটা ছুটি নেননি। আবার এটাও ঠিক যে তাদের দেখভালের বিষয়টা কিন্তু খুব যত্নের সঙ্গেই করছে নির্বাচন কমিশন। অনেককেই হোটেলে রাখা হয়েছে, অনেককে সরকারি গেস্ট হাউসে রাখা হয়েছে, কিন্তু তবু এদের মধ্যে একটা অংশের কিছুতেই ভয় কাটছে না, তারা নিরাপত্তার অভাব বোধ করছে। তারা আর্জি পাঠিয়েছেন যে আমাদের জন্য অন্তত 2 জন পিএসওর ব্যবস্থা করুন, মানে প্রাইভেট সিকিউরিটি। এই দুটো ঘটনাকে পাশাপাশি রেখে যদি বাংলার পরিস্থিতিটা যাচাই করার চেষ্টা করেন, আপাত দৃষ্টিতে খুব ছোট ঘটনা, কিন্তু এটা একটা মস্ত বড় ক্ষতকে বেআব্রু করে দেয়। একদিকে বিচারকরা নিরাপত্তার অভাবে ভোগ করছেন, অন্যদিকে আরেক দল বিচারক ভয় অথবা ভক্তিতে যা করা উচিত নয় সেই কাজগুলো করছে। সুতরাং সূর্যকান্ত আদৌ কোনো মিথ্যে কথা বলেননি যে ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন in which Supreme Court is constrained to invoke their extraordinary power. নইলে জুডিশিয়াল অ্যাডজুডিকেশন তো হয় না। আমি যা খবর পেয়েছি এ পর্যন্ত 28 না কত লাখ আগে খবর পেয়েছিলাম, এখন শুনেছি সেটা 32 লাখের কাছাকাছি চলে গেছে। আর যেটা জানতে পেরেছি সেটা হলো সেন্ট্রালাইজড পুলে ওয়েবসাইটে কজন থাকলেন, কজন বাদ গেলেন এদের তালিকা নেই। এই যেমন খসড়া তালিকা প্রকাশের সময় তারা যে পদ্ধতি নিয়েছিলেন, এক্ষেত্রেও তাই করেছে। অর্থাৎ বুথওয়ারি তারা দুটো তালিকা সেটে দিয়েছেন, একটা যারা ইনক্লুডেড হলেন আর একটা যারা ইনক্লুডেড হলেন না। এবং এই নিয়ে কম্পিউটারের নানাবিধ সমস্যা হয়েছে, সেটা হাইকোর্টের চিফ জাস্টিস সঠিকভাবেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু মজার ব্যাপার হলো কতজন ওভারঅল ইনক্লুডেড হলেন আর কারা বাদ গেলেন, তাদের কোনো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এখনো পর্যন্ত কেউ দিতেই পারছে না। অনুমানের বেসিসে বলা হচ্ছে যে সম্ভবত 43-44% of these cases have been discarded.
দেখুন 5%, 10%, বড় জোর 15% যদি খরচের খাতায় যায়, সেটা আমি ধরে নিতে পারি নর্মাল। কিন্তু 100 জনের মধ্যে 42 জন যদি বাদ যায়, তাহলে সেই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু প্রায় ভয়াবহ বললেও কম বলা হয়। তার মানে কি? একটা জিনিস যখন বিচারকরা বিচার করেন, তখন তো তাদের মোটিভ অথবা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এইসব নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকে না, 2-4 জন যাই করে থাকুন না কেন। সুতরাং কথা আর কেউ বলতে পারবে না, টিএমসি চেষ্টা করলেও বলতে পারবে না যে যে বিপুল পরিমাণে নাম বাদ যাচ্ছে তাদেরকে নির্বাচন কমিশন বাদ দিয়েছে। কারণ নির্বাচন কমিশনের এখানে কিছু করারই নেই। বলেছি আগে, তাদের কখনো কাজ হচ্ছে পোস্ট অফিসের, কখনো হচ্ছে পোস্টম্যানের, সব কিছু হচ্ছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের তত্ত্বাবধানে। তাহলে এত ডিলিশন হচ্ছে কেন? আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উত্তর কী হবে, আপনারাও জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। আই এম নট গেটিং ইন টু পলিটিক্যাল র্যাঙ্গলিং। আমি যেটা ভাবার চেষ্টা করছি যে দুধের মধ্যে যদি এত জল সত্যিই থেকে থাকে, তাহলে এরা ঢুকলো কি করে ইন দ্য ফার্স্ট প্লেস? এবং তালিকায় যখন অন্তর্ভুক্তি হয়েছিল, অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড লেভেলেই তো এদের বাদ দিয়ে দেওয়ার কথা। তার মানে এইআরও, ইআরও, ডিইও, এই ত্রিস্তরীয় চেক এবং ব্যালেন্স করার যে ব্যবস্থা, সেটা এই রাজ্যে অনেক ক্ষেত্রে কার্যত অকেজো থেকেছে। এবং থেকেছে অন্য কোনো কারণে নয়, ভয়ে এবং বর্তমান শাসকের প্রতি অনেক ক্ষেত্রে ভক্তিতে। নইলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড কেসেসে এইরকম লার্জ স্কেল ডিলিশন হওয়ার কথাই নয়। 2 নম্বর যে জিনিসটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রচুর ফেক ডকুমেন্ট, ফেক বার্থ সার্টিফিকেট, ফেক জমির দলিল, ফেক আইডি কার্ড, ফেক আধার কার্ড, যে যা পেরেছে, যেভাবে পেরেছে, সুপ্রিম কোর্টের 13 দফা তালিকার এমনকি আধারকে ইনক্লুড করলেও যেসব নথি নেই, বীর দর্পে তারা সেসব নথি জমা করেছেন এবং সেগুলো আপলোডেড হয়েছে। সুতরাং নেক্সট রাউন্ড অফ কালপ্রিটস, যাদের সংখ্যাটা অনেক বড়, তারা প্রধানত ইআরও ইত্যাদি পদে ছিলেন। আমি জানি না নির্বাচন কমিশন তাদের চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেবে কিনা, কিন্তু নাগরিক হিসেবে আমি মনে করি নেওয়া উচিত, টু সেট অ্যান এক্সাম্পল ফর ফিউচার জেনারেশনস, যে ভাই এই রকম কাজ করলে তোমাদের শাস্তি পেতেই হবে। এবার আসা যাক এর পরে কি হবে। 30-এ যদি 40% মানে হচ্ছে 12 লাখ লোকের নাম বাদ গিয়ে থাকে, 60-এ তাহলে মিনিমাম 24 লাখের নাম বাদ যাবে। এই 24 লাখের মধ্যে কতজন অ্যাপিলেট
ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন বলতে পারি না। যারা বৈধ প্রকৃত অর্থে, যারা মনে করছেন যে কোনো না কোনো অছিলায় তাদের নামটা বাদ গেছে বা ভুলভাল ডকুমেন্ট জমা করে ফেলেছিলেন, তারা অবশ্যই যাবেন। যাবেন তো বটে, তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে কবে? আজকে পর্যন্ত খবর, পশ্চিমবঙ্গের কোনো জেলায় এখনো পর্যন্ত একটা ট্রাইব্যুনালের কাজ করার সুযোগই হয়নি। আজকে কত তারিখ? 25 না 26 মার্চ। যদি আমি 6 এপ্রিলকে ধরি, তাহলে হাতে 10 দিন আছে। তার মধ্যে অ্যাডজুডিকেশনের প্রসেস, অ্যাটলিস্ট উইথ রিগার্ড টু 152 সিটস যেগুলো প্রথম দফায় ভোট হবে, তার অ্যাডজুডিকেশন কমপ্লিট করতে হবে। কিন্তু এইভাবে কনস্টিটিউয়েন্সি দেখে দেখে হচ্ছে কিনা আমি জানি না। আর তারপরে একটা লার্জ নাম্বার অফ অ্যাপেলেন্টস হ্যাভ টু বি গিভেন অ্যান অপরচুনিটি। অ্যাপিলের অপরচুনিটি সুপ্রিম কোর্ট দিয়ে তো কেড়ে নিতে পারে না। আর একবার দেওয়ার পরে বলতে পারে না যে যেহেতু রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে মনোনয়ন প্রত্যাহারের দিন লিস্ট ফ্রোজেন হয়ে যাবে, অতএব তোমরা বাদ। সুতরাং আবার ঘুরে ফিরে ওই রাখালের গল্পের মতো আমার মনে সময়ে ভোট হবে কিনা এই সন্দেহের নিরসন কিছুতেই হচ্ছে না। ভালো থাকবেন, নমস্কার।